পাঠক যখন একজনের বই পড়ে তখন লেখকের লেখার তাগিদ বেড়ে যায়। বাংলা সিনেমার মহালয়া কিন্তু ধূমকেতু। ধূমকেতু আমার কাছে একটা ছবি যেটা আমি আর কোনোদিন বানাতে চাই। ভালো ওয়াইন বয়স বাড়লে পরে তার দাম বেড়ে যায়। যেটা ধূমকেতু দেখাবে, যেটা 24 ক্যারেট গোল্ড, সেটা যে নকশারই গয়না হোক না কেন তার সোনাটা নিখাত। বোম ফাটানোর অনেক ছবি আছে, অনেক পরিচালক আছে। ক্ষয়ক্ষতির গল্প বলবার জন্য কৌশিক নগরী আছে। পুরো দেবের সঙ্গে কাজ ভবিষ্যতে কোনো পরিকল্পনা করেছেন? যতবার সুযোগ পাবো করবো দেব শুভশ্রীর সাথে কাজ। বাংলা ভাষা নিয়ে নির্মিত ছবি যদি বাংলার হলে স্থান না পায় তার মতো অমর্যাদার কিছু নেই। ঠিক। নমস্কার। নমস্কার। কেমন আছেন আমি আর জিজ্ঞেস করছি না, এর মধ্যে ঢুকছি না। আমি এটা তো সাক্ষাৎকার বলুন না, বরং আমার যে জানার চিকিৎসাগুলো বরং সেইগুলো বলা ভালো। আমার প্রথমেই যেটা জানতে ইচ্ছে করে কৌশিকদা, সেটা হচ্ছে যে এই অপ্রত্যাশিত আনন্দ, সেটা কি বেশি সুখকর মনে হচ্ছে না কোথাও একটু প্রেশার ফিল হচ্ছে? প্রথমত অপ্রত্যাশিত নয়। আচ্ছা। আমার প্রযোজকও একই কথা বলেন যে 10 বছর আগেই এটা প্রত্যাশা ছিল যে যখন ধূমকেতু আসবে এরকমভাবেই আসবে। ছবি মানুষের কেমন লাগবে সেটা পরের আলোচনা, কিন্তু ইনিশিয়াল যে আবেগ, প্রথমের যে উচ্ছ্বাস একটা ছবির প্রতি, সেটা খুব তীব্র হবে আমরা জানতাম। এবং সেটা সত্যি যে তার প্রমাণ হচ্ছে সেই তীব্রতাটা 10 বছরে বেড়েছে, কমেনি। লোকে বিরক্ত হয়ে সরে গেছে, মাথা থেকে সরে গেছে, কোনো দিনও না। আমাদের দুঃখের সময়, আনন্দের সময়, যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো রকমভাবে কমিউনিকেট করেছি, মানুষ জানতে চেয়েছে। যেমন একটা খুব দুঃখের সময়ের কথা বলি, যখন আমার মা চলে গেলেন, আমাকে একাধিক মানুষ সোশ্যাল মিডিয়াতে সমবেদনা জানিয়েছিলেন যে খুব খারাপ লাগছে আপনার এরকম একটা দুঃখের দিনে, হ্যাঁ আপনি সাবধানে থাকবেন। আচ্ছা দাদা, ধূমকেতু কবে আসছে? একেবারে সময় উপযোগী নয়, একেবারেই হ্যাঁ, নয়। কিন্তু তারা তাদের সেই আবেগ চেপে রাখতে পারছে না। আমি বিন্দু মাত্র তার জন্য আমার খারাপ লাগেনি, কিন্তু না না না, আমি জানি যে মানুষ ব্যক্তিগত দুঃখের বাইরে ওই প্রশ্নটাই করতে চায়, আমার সাথে কমিউনিকেট করছে ওটা জানার জন্যে যে দাদা ধূমকেতু কবে আসছে। আনন্দের কথাটা হচ্ছে যে একটা ছবির ভাবনা, এটা আমারই একটা পুরনো গল্প। সেই গল্পকে অনেক বদলে, অনেক অন্য আঙ্গিক করে 10 বছর আগের সময়ে দাঁড়িয়ে একটা ছবির চিত্রনাট্য লিখলাম, তার সংলাপ লেখা হলো, তারপর সেই ছবিটাকে বানালাম। এর যে অ্যাটাচমেন্ট, সেই ছবিটা যখন 9 বছর ধরে আসছে না, একজন মায়ের সন্তান হারিয়ে যাওয়ার মতো কষ্ট। দূর দেশে গিয়েছে, হ্যাঁ দূর দেশে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না কোনোভাবেই। একই জায়গায় আছে, হয়তো শহরে আমার সাথে দেখা হচ্ছে না। মানে এটা খুব কষ্টের। মানে একজন যে কোনো মানুষ যে চাইছে মানুষকে গল্পটা বলতে, সে বলতে পারছে না। আজকে আমার আবেগটা অন্য জায়গায়, যে এতদিন পর আমার একটা গল্প আমি বলতে পারছি। এবং আমি খুব আস্থা রাখি এবং ভালোবাসি আমার দর্শককে, হ্যাঁ, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন বা আমাকে তৈরি করেছেন, ঠিক, যারা নিয়মিতভাবে পরপর ছবি তারা দেখে চলেছেন, তারা যেভাবে অপুর পাঁচালী দেখছেন, তারা যেভাবে খাদ দেখছেন, তারা সেই আবেগ নিয়ে তারা জ্যেষ্ঠপুত্র দেখছেন, তারা নগর কীর্তন দেখছেন, দৃষ্টিকোণ দেখছেন, অর্ধাঙ্গিনী দেখছেন, মানে দেখো কাবেরী অন্তর্ধান দেখছেন, পাশাপাশি গিয়ে আবার তারা দেখছেন, অযোগ্য দেখছেন। মানে এটা একটা অদ্ভুত একটা আনন্দের জায়গা, এবং তারা দেখতে চাইছে। তারা পাঠক যখন একজনের বই পড়ে তখন লেখকের লেখার তাগিদ বেড়ে যায়। নিশ্চয়। কাজে আমার একটা অপ্রকাশিত বই বলবো, সেটা প্রকাশ পেতে চলেছে। এই যে আমার কাছে কি আনন্দ যে লক্ষ লক্ষ মানুষ ছবিটা দেখবেন, তার সাথে দেব শুভশ্রীর এই আবেগ জড়িত হয়েছে। এই সব কিছু মিলে এই যে একটা উৎসব তৈরি হয়েছে পুজোর আগে। দেখো, এর থেকে বড় মহালয়া আর হবে না পুজোর আগে। বাংলা সিনেমার মহালয়া কিন্তু ধূমকেতু। পুজোতে আবার অনেক বড় বড় ছবি আসবে, সেই ছবি মানুষ দেখতে আসবেন। পুজোর সময় তারা সেজে গুজে আনন্দ করতে যাবে। চক্ষুদান হলো মহালয়া দিয়ে, বলছে একদম। মানে সত্যি সত্যি ধূমকেতুর এই আবেগটাই কিন্তু আমাদের বাংলা ছবির কাছেও খুব আনন্দের এবং খুব এক্সাইটমেন্টের। বাংলা ছবির কোনো ছবির সাফল্য কোনো পরিচালক বা প্রযোজকের একার হয় না, কিন্তু এটা আমরা মুখে বলি বা না বলি। বহুরূপী বা খাদান যখন ব্লকবাস্টার হয়, সেই সময় কিন্তু সেই আনন্দটা উপচে পড়ে অন্যান্য হাউসে, অন্যান্য প্রযোজকদের সাহস বেড়ে যায়। যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের কেন হবে না? ঠিক। কাজে সেই জায়গা থেকে আমাদের কাছে খুব আনন্দের দিন। অ্যাডভান্স ওপেন হয়ে গেছে, এবং অ্যাডভান্স ওপেন হওয়ার
ঘন্টা 2-3 মধ্যে 5-6টা শো অরেঞ্জ হয়ে গেছে বুক মাই শোতে। মানে সেটা আমাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং। মানে আমি দেখো, আমি যেরকম ছবি এতদিন বানিয়ে এসেছি, তাতে প্রথম দিনে আমরা বহুবার হাউসফুল পেয়েছি, কিন্তু সেই হাউসফুলটা শোয়ের আগের দিন হয়েছে, শোয়ের 5 দিন আগে কখনো হয়নি। আমার ছবির ক্ষেত্রে হয়নি, কারণ আমি যেরকম ছবি বানাই সেই ছবির ক্ষেত্রে এটা কখনো ঘটেনি আগে। কাজে আমার কাছে এটা খুব নতুন, এবং সেই অবদানটার পিছনে ডেফিনেটলি দুটো মানুষের অবদান রয়েছে, একটা দেব শুভশ্রী, দুজনের। তাদের যে ফ্যানেদের যে আবেগ, এটা তার একটা প্রতিফলন। প্লাস অন্যান্য মানুষ যারা আমার দর্শক আছেন, যারা আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন আমার ছবি দেখতে, তাদের এই অপেক্ষা, কিন্তু সেই অপেক্ষাটাও বাড়তে বাড়তে এরকম আর একটা বেস তৈরি হয়েছে, যে বেসটা ইমিডিয়েটলি ছবিটা দেখে ফেলতে চায়। তাই দেখা যাক, এটা সবার ভালো হবে যদি ছবি ভালো চলে। তা তো নিশ্চয়ই। আপনার কথা যেটা নিয়ে জিজ্ঞেস করি কৌশিক দা, সেটা হচ্ছে যে আপনারা বা আমরা যারা সাধারণ দর্শক, তারা বারবার এই যে 10 বছর, কারণ 1 দশক অনেকটা বড় গ্যাপ, আমি বলছি 10 বছরে যে কোনো শিল্পী, তিনি যে কোনো মাধ্যমে আছেন, তার ব্যক্তিগত রুচি, তার মানসিকতা, তার শৈল্পিক নৈপুণ্য যাকে আমরা বলি, সেটা পরিবর্তনশীল, সময়ের নিয়মে আরও উন্নততর হিসাবে। আমি বলছি যে 10 বছর আগের কৌশিক গাঙ্গুলি যদি আমরা কাজ ফিরে দেখি, যদি আমি পরিচালক শিল্পী কৌশিক গাঙ্গুলিকে জিজ্ঞেস করি, ওনও তো কিছু মনে হয় যে এখানে একটু চেঞ্জ করলে ভালো হতো, বা এইখানে না আমার একটু, মানে আমি বলছি স্বয়ং সত্যজিৎ রায় অবধি বলেছিলেন যে পথের পাঁচালীর এই জায়গাগুলো হলে, আমি উদাহরণ হিসেবে বলছি, এই জায়গাগুলো না একটু ঠিক হতো। বা আমার মনে হয় শুরুর দিকে যেহেতু আমি শিখতে শিখতে কাজটা করেছিলাম, একটু আমার চোখে ভুল, পরের দিকগুলো যেহেতু সময়টা লেগেছিল, আমি শিখে গেছিলাম, আরও পোক্ত হয়েছিলাম। আমি যে পরিচালক কৌশিক গাঙ্গুলি কখনো নিজের কাছে মনে হয়েছে ধূমকেতু ফাইনাল কাট দেখে বা রাজ দেখে যে এই জায়গাটা না 10 বছর পর যদি আমি এখন তৈরি করার সুযোগ পেতাম একটু ভালো হতো, বা আরেকটু কৌশিকময় হতো? সত্যজিৎ বাবুর কথা তুমি বললেন, উনি বলেছিলেন যে চারুলতা একটা ছবি, যে ছবিটা আমি আর কোনোদিন বানাতে চাই না। ঠিক। ধূমকেতু আমার কাছে একটা ছবি যেটা আমি আর কোনোদিন বানাতে চাই। কৌশিক দা আপনি বলছেন 100%। এই ছবিটা, এই ভাষায়, এই আবেগে, এই সেন্টিমেন্টে আমি আর বানাতে পারবো না। এই ছবিটার 1 থেকে 100 কৌশিক গাঙ্গুলি হয়ে আছে তার সেন্টিমেন্ট দিয়ে। পরিচালক কৌশিক গাঙ্গুলি 1 থেকে 100 পর্যন্ত রয়েছে তার আবেগের জায়গা থেকে, এবং যে সেন্সিটিভিটিটা ওখানে রয়েছে সেইটা আমার দর্শক খুব খুশি হবে, এবং তারা এটাও বলতে পারেন যে আমরা এনার কাছে এটাই প্রত্যাশা করি, এই ট্রিটমেন্টটা, এই ভাবনাটা, এইভাবে গল্প বলাটা, এই সংলাপটা, এই মুহূর্তগুলো আমরা এইভাবেই এক্সপেক্ট করি ওনার কাছে। তাই সেই থেকে এই ছবিটা আমি আর একটা শটও রিপ্লেস করতে চাই না এই ছবিটা, নট ইভেন আ সিঙ্গেল শট অফ দিস ফিল্ম। আমি আজকে যদি বানাতাম এই ছবিটা, যদি আমার কাছে একটা কপি ছবি আসতো যেটা রিমেক করতে বলা হয়েছে, আমি ফ্রেম টু ফ্রেম টুকে দিতাম। কৌশিক দা অনেক বড় কথা। ইয়েস, আমি 10 বছর পরে বলছি, বিগ স্টেটমেন্ট, মানে বিগ স্টেটমেন্ট। এবং ছবিটা 10 বছর পুরনো হয়নি, আরো ইয়াং হয়ে উঠেছে ছবিটা। মানে আপনি প্রাসঙ্গিকতায় বলছেন? দেখো ভালো ভালো ওয়াইন বয়স বাড়লে পরে তার দাম বেড়ে যায়। কারেক্ট। লেখা থাকে না 12 years 24 years, এই ব্যারেল 50 বছর পুরনো ব্যারেল থেকে। এই ব্যারেলটাতে যে 10 বছর লেখা আছে, এটার দাম 10 গুণ হয়ে গেছে এতদিন অপেক্ষা করা। মাথায় রাখতে হবে, এরকম বহু ইনস্টেন্স রয়েছে ভারতীয় সিনেমাতে, 16 বছর আর্থিক অসুবিধে, এটা ওটা ঝামেলা মিটিয়ে 16 বছর পর ছবি রিলিজ হয়েছে। তোমার দুটো ছবির নাম বলছি, একটা হচ্ছে মুঘল-ই আজম, আর একটা পাখিজা। ঠিক। 16 বছর অপেক্ষা করে। দ্য গোট লাইফ, যেটা আগের বছর বেরোলো, রাইট না, আমি ওটা 10 বছরের বেশি। হ্যাঁ, মানে আমি যদি একটু তথাকথিত মূলধারা বাণিজ্য ছবি বলি, ডনি তো আমরা দেখতে পারি 4 বছর ধরে তৈরি হয়েছে, চন্দ্রবরাট পাচ্ছে না পয়সা, সেখান থেকে অমিতাভ বচ্চনের স্পষ্ট তারপরও, মানে আপনি পথের পাঁচালী 5 বছর ধরে তৈরি হয়েছে, সেটা ইম্পর্টেন্ট না। পয়েন্ট হচ্ছে যে কন্টেন্টটা তোমার সাথে 10 বছর পর কমিউনিকেট করবে কি করবে না। মানুষের টেস্ট, দর্শকের টেস্ট, কৌশিকদা দেখো পালস আমরা বুঝতে পারছি, টেস্ট। তুমি ঈশ্বরে বিশ্বাস করো কিনা জানি না, আমার সাথে ঈশ্বরের দেখা হয়নি, কিন্তু আমি মাঝে মাঝে বিভিন্ন সময় খুব নিজের প্রতি হতাশা প্রকাশ করেছি যে আমার একটা কাজ বাতিল হলো, তার বিনিময়ে আর একটা কাজ কোত্থেকে হলো। আমি একটা জায়গায় যাচ্ছিলাম,
তারা বললো দাদা আজকে মিটিংটা করা সম্ভব হচ্ছে না, আপনি ফ্রি হয়ে যান। তার বিনিময়ে হঠাৎ করে এক মানুষ সে আমাকে দেখা করার জন্য ফোন করলো, আজকে কি দেখা করা সম্ভব? ওইটা বাতিল হওয়ার আগে বলেনি, কিন্তু বাতিল হওয়ার পরে। আমার মনে হচ্ছে কী সব সাজানো আছে, আর আমি শুধু অনুসরণ করছি। আমার সেই বিরক্তি লাগে যে এটা কেন হচ্ছে। তাহলে সবই যদি স্ক্রিপ্টেড থেকে থাকে, আমি তো শুধু সেই চিত্রনাট্যটাই পড়ে চলেছি যখন যে পাতাটা আসছে, তাহলে আমি আমাকে চালাচ্ছি না। তার মানে এই অদৃশ্য কাল্পনিক যে শক্তি, আমি তাকে ঈশ্বর বলে মানি, যে বিশাল ব্রহ্মাণ্ডকে তার নিজস্ব নিয়মে চালাচ্ছেন, তার ধারায় চলছে, এটা আমার বিশ্বাস নিজের। তিনি ধূমকেতুর যা অপরিসীম উপকার করেছেন যে বলে বোঝানো যাবে না। আচ্ছা, তিনি এই 10 বছরে সেই সময়কার মূল ধারার দেব শুভশ্রীকে ক্রমশ বিভিন্ন ছবির মধ্যে দিয়ে বিবর্তিত করতে করতে নাগরিক সিনেমা, বা আমি বলবো শহুরে সিনেমার প্রেক্ষাপটে, মাল্টিপ্লেক্সের প্রেক্ষাপটে অভিনেতা অভিনেত্রী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এরপর প্রজাপতি বলো, টনিক বলো, তারপরে তুমি বুনোহাঁস, বা তারপরে আরও বলো চ্যাম্প বলো, এরকম অনেক ছবির মধ্যে দিয়ে অভিযোজিত হয়েছে অভিনেতা বদলাতে 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 দেব আজকে যেরকম মফস্বলের দেব, তেমনি মাল্টিপ্লেক্সেও দেব। তার ছবি এত বড় বড় হিট। উল্টো দিকে শুভশ্রী, তার সেই সময়কার যদি তুমি সিনেমার অবস্থা দেখো, সেইখান থেকে সেই বাণিজ্যিক ছবির জায়গা থেকে বদলাতে বদলাতে অনেক ছবি করে পরিণীতা থেকে আজকে গৃহপ্রবেশ, শুভশ্রী অভিনেত্রী হিসেবে নিজেকে অনেক প্রতিষ্ঠা করে ফেলেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিনেতা দেব, অভিনেত্রী শুভশ্রী। তারা আজকে কৌশিক গাঙ্গুলিও যেরকম আগের 10 বছর আগের থেকে আরও বেশি প্রতিষ্ঠিত, তারাও আজকে প্রতিষ্ঠিত। এই 10 বছর ধরে ওই 10 ইয়ার্সটা লেখা হয়েছে সিটিটার উপরে, এবং সেটা আমি লিখিনি, লিখেছে বিধাতা, লিখেছেন সেই অদৃশ্য শক্তি। এবং শুধু তাই নয়, যে বিষয় নিয়ে ছবি, সেই ছবিটা 10 বছর আগে এরকম মারাত্মক ছিল না আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছে। বিষয়গত জায়গা থেকে আজকের দিনে অসম্ভব, এবং ওই 10 গুণ রেলিভেন্ট হয়ে গেছে। সো কি বলবো, এটা বাড়তি পাওনা, সেটা হচ্ছে নিয়তির 10 বছর। বেশ, কৌশিকদা, এই মাত্র আপনি বললেন যে সেন্সিটিভিটি এবং যে অনুভূতি, তো কৌশিক যে কোনো শিল্পরই তাই নিউক্লিয়াস হয়, কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায়ের লেখা পরিচালিত ছবি আমরা যদি দেখি, তার পরতে পরতে এই বিষয়টা মানে মায়াময় হয়ে ওঠে। আমরা দেখেছি যে সে সমাজের অন্তর্নীল ব্যবস্থা হতে পারে, চারিত্রিক জটিলতা, সম্পর্কের জটিলতা, এই অন্তর্নিহিত কথাবার্তাগুলো উঠে আসে, সামাজিক বার্তা দেয়, মানবিক বার্তাও দেয় বটে। ধূমকেতুতে আমরা যতটুকু ঝলক, কয়েক পশলা যে ঝলক দেখা গেছে, বড় স্কেলের ছবি মনে হচ্ছে। কিন্তু আমি যে শব্দগুলো ব্যবহার করলাম, যে প্রয়োগ করলাম আপনার ছবিকে বোঝাতে গিয়ে, সেই রকম কি সামাজিক মানবিক বার্তাও কৌশিক গাঙ্গুলি এই ছবির মাধ্যমে দিয়েছেন? ধূমকেতুতে রয়েছে। সাধারণত কেন বানাচ্ছি ছবিটা, সেটা যদি উত্তর দিতে না পারি, আমি ছবি বানাবো না। আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমি কেন ছবিটা বানাচ্ছি। কত বড় সামাজিক বার্তা আছে সেটা জানতে আর 5 দিন বাকি আছে। অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব মাথায় রাখতে হবে। তুমি যখন রামায়ণের গল্প বলছো, তোমার হিরো রাম, কিন্তু তুমি যদি রাবণের 10টা মাথা না দাও, তাহলে রাম রাম হয়ে উঠবে না। প্রতিপক্ষকে বড় হতে হবে, প্রতিপক্ষকে বিশাল হতে হবে। কাজে যেটাকে আমরা ইভিল ভাবছি, সেই ইভিলের গল্প যদি তুমি প্রকাশ না করো, যারা আমাদের ক্ষতি করছে তাদের কথা যদি তুমি প্রকাশ না করো, তাহলে মূল ক্ষতির মূল্যটা তৈরি হবে না। বুঝতে পেরেছি? সেই কারণে তখন আমার হিরো হয়ে ওঠে, তখন আমার গল্প হিরো হয়ে ওঠে। সেইটা খুব অদ্ভুত সুন্দর ক্যালকুলেশন, সেটা করার চেষ্টা করাটাই শিল্পীর কাজ। আমরা সেটাই এক্স্যাক্টলি সেটাই করেছি আমরা ধূমকেতুতে। এবং প্রতিটি অভিনেতা অভিনেত্রী, একটা জায়গায় ইন্টারভিউতে শুভশ্রী বলেছিল যে আমি এখন অনেক ম্যাচিওর করেছি, এখন ওটা আমার অনেক আগের কাজ। মাথায় রাখতে হবে, শুভশ্রীর আজকের গয়নাগুলো অনেক সূক্ষ্ম লাগছে। শুভশ্রীর 10 বছর আগের গয়নাটা, ওর যেটুকু স্মৃতিতে আছে, অনেকদিন আগে তো ওরও মনে নেই, ওর মনে হচ্ছে যে এখনকার গয়নাগুলো আরও সূক্ষ্ম।
যেটা ধূমকেতু দেখাবে, যেটা 24 ক্যারেট গোল্ড, সেটা যে নকশারই গয়না হোক না কেন, তার সোনাটা নিখাত। বেশ, যখন আপনার ছবি নিয়ে কথা উঠলো, ছবির ধরন নিয়ে, ঘরানা নিয়ে বলছি না, কারণ সেই বিষয়ে কথা বলাটা বাতুলতা, আপনি এত ধরনের ছবি করেছেন। ধূমকেতু আমার ঘরানার ছবি। বেশ, তাহলে আমি সেই জায়গা থেকেই জিজ্ঞেস করি, মানে আমি জানতে ইচ্ছে করছে, সেই জন্য জিজ্ঞেস করছি যে এই বিষয়গুলি বললেন। আর কবিতা, মানে কৌশিক গাঙ্গুলির ছবিতে তার লেখার মতন, তার বলার কথার মতন কবিতা না আমাদের সাংবাদিক হিসেবে না, সাধারণ দর্শক হিসেবে মনে হয়েছে কখনো কোনো কোনো জায়গায় ভাস্কর চক্রবর্তীর দৃঢ়তা, কখনো মনে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো না খুব ফুরফুরে, আবার কখনো মনে হচ্ছে শক্তির মতন একদম আঙুল তুলে বলছে বা দেখাচ্ছে। এই যে কাব্যিক একটা বিষয়, কাব্যময় ছড়িয়ে থাকে, সেইটা এই যে আপনি যেহেতু বললেন যে এটা আপনার ঘরানার ছবি, জানতে ইচ্ছে পাবো তো, মানে অ্যাকশন বলছে এই বলছে, কিন্তু পাবো তো সে কাব্যময়টা? কারণ বাংলা ছবির ক্ষেত্রে এই বিনোদন, আবেগ, বার্তার ভারসাম্য রক্ষা করা তো একটু কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেই জায়গা থেকে বলছে, তারপর কবিতার যে রেশটা আমরা পাওয়া যায় আপনার ছবি থেকে, সে কেয়ার অফ স্যার বলুন বা যে যে অনেক ছবি রয়েছে, কাবেরীর অন্তর্ধান, সেইখানেও কি এই ছবির ঠিক ওই পথেই যাচ্ছে? ভাই একদম সম্পূর্ণভাবে, আমি বললাম সম্পূর্ণ 100% আমার ঘরানার ছবি। বেশ, এবং আমি এটাকে যদি বলো, আমি এটাকে ফ্যামিলি ড্রামা বলবো। ফ্যামিলি ড্রামা? ইয়েস। কিন্তু ফ্যামিলি ড্রামা তো আপনার ধরুন ফিল্মওয়ালাও আমরা বলতে পারি, সেখানে সিনেমাওয়ালাও তো ফ্যামিলি ড্রামা। সিনেমা, হ্যাঁ সরি, সিনেমাওয়ালা, হ্যাঁ, কাবেরী অন্তর্ধান ফ্যামিলি ড্রামা নয়? অফকোর্স, কিন্তু তার মধ্যে থ্রিল বা একটা পিরিয়ড বা সে বিভিন্ন ম্যাটেরিয়াল রয়েছে। আমি কি কি ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে অ্যাড করেছি সেটা ছবিটা দেখলে সঙ্গে সঙ্গে বুঝতে পারা যাবে। আচ্ছা, হ্যাঁ, তার মধ্যে এই যে অ্যাকশন নেই তা তো আমরা বলবো না। সেরকম ট্রেলারে কি দেখছি আমরা তো বন্দুক দেখছি হাতে, দেখছি। হ্যাঁ, আমরা তো দেখছি নানা রকম মুহূর্ত, যে মুহূর্তগুলো স্বাভাবিক গৃহস্থালির মধ্যে পড়ে না। কিন্তু এটা কখনো ভেবে দেখেছি আমরা যখন একটা অস্বস্তিকর সিচুয়েশন দেখি, বা আমরা যখন এমন কিছু কিছু মানুষের পরিস্থিতি দেখি যেটা দেখে গা ছমছম করছে বা ভয় লাগছে কিছু হতে চলেছে, সেও তো গৃহস্থ। আচ্ছা, এটা কোন কনটেক্সটে ঘোষিত করেছে, কোন হিসেবে বলছেন? আমি এই কারণে বলছি, ধূমকেতুতে যা যা চরিত্র দেখছো, সে হাতে বন্দুক দেখো বা হাতে তুলি দেখো, সে তো গৃহস্থ। ঠিক, তার পরিবার আছে, ঘর আছে। ঠিক, তা আমরা সমাজে একটা বোম ফাটা দেখছি, সে তার ক্ষয়ক্ষতিটা দেখছি না। বোম ফাটানোর অনেক ছবি আছে, অনেক পরিচালক আছে, ক্ষয়ক্ষতির গল্প বলবার জন্য কৌশিক গাঙ্গুলি আছে। অস্বস্তিটা মানে শিল্পের যেটা নিয়ম, পিকাসো বলে গেছিলেন, আমি ভিকটিম কারা, আমি তার গল্প বলবো। মানে অস্বস্তি হবে, হ্যাঁ হ্যাঁ, মানে শিল্পের নিয়ম যেটা, যে অস্বস্তির মুখে তোমাকে দাঁড় করায়। হ্যাঁ, আমার কাছে পারমাণবিক বোমা যত গুরুত্বপূর্ণ, তার থেকে 200 গুণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রজন্মে যখন বাচ্চাগুলোর চেহারা অদ্ভুত অদ্ভুত হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, আমার প্রচণ্ড কষ্ট লাগে। সো ধূমকেতু হচ্ছে সে ইম্প্যাক্টের ছবি, একটা কঠিন সামাজিক পরিস্থিতির ধাক্কার ছবি। যেরকম কাবেরী অন্তর্ধানে দেখেছিলে যে একটা 70-71 ওই টার্ময়েলের মাঝখানে পরিবারের মধ্যে কি টার্ময়েল হয়ে চলে যাচ্ছে। কাজে আমার কাছে এটা ব্যক্তি মানুষের, আমি আবারও বলছি, ফ্যামিলি সবার আগে। ধূমকেতুতে যে প্রেমের গল্পটা দেখছি দেব শুভশ্রীর, সেটা তো আমার একটা প্রধান লক্ষ্য। সেই প্রেমের ওপরে কতটা আগুনের আঁচ আসছে, সেইটা নিয়ে ধূমকেতু। বেশ, আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি সাক্ষাৎকারের। বলবো যে আপনার ছবি নিয়ে, শুধু ছবি নিয়ে যখন কথা হচ্ছে এবং ছবির ভিতরের বিষয়টা সেগুলো নাড়ানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আপনার ক্যারিয়ারে যখন বেশিরভাগ ছবি যখন আমরা দেখেছি, যেমন সেগুলো যেহেতু উচ্চ মানের বেশিরভাগ ক্ষেত্রেই সব দিক থেকে, আমরা তার মধ্যে অভিনেতা অরুণ গুহ ঠাকুরকে দেখতে পেয়েছি। অরুণদা আমাদের ছেড়ে চলে গিয়েছে বছর 3-4 হয়ে গেছে। আমার জানতে ইচ্ছে করছে, এটা যেহেতু আপনার 10 বছর আগেকার ছবি, অরুণদাকে কি আমরা আবার দেখতে পাবো? না, অরুণদা নেই এই ছবিতে। অরুণদা নেই এই ছবিটাতে আশ্চর্যজনকভাবে নেই। হয়তো তার আগের ছবিতেই ছিলেন বলে এই ছবিতে নেই। আচ্ছা, এরকম হতে পারে, মনে পড়ছে না আমার। এরকম হতে পারে, এটা হতে পারে। বেশ, আর এটা জানতে ইচ্ছা করে, তাহলে আপনার মতে, মানে আপনি যদি দর্শক হিসাবে বলেন, এই মুহূর্তে মানে নব্য প্রজন্মের কাছে, মানে যারা দেব শুভশ্রীকে দেখে বড় হয়েছে বা দেব শুভশ্রী উত্থানের সঙ্গে তারাও বড় হয়েছেন, তাদের কথা বলছি না, তথাকথিত যারা জেন জি, মানে এখন যারা দেখছেন, তাদের মধ্যে যেই একটা
উন্মত্ততাই বলবো, অধিকাংশ ক্ষেত্রে ধূমকেতু অনেকটা শুনে হচ্ছে বা দেখার আগ্রহ বাড়ছে, তাদের কাছে এই ছবিটা কোথায় আলাদা হবে বলে মনে হয়? একজন মানে আমি সন্তানের পিতা হিসেবে বলছি, যে ছবি যদি সন্তান হয় সন্তানের পিতা হিসেবে জিজ্ঞেস করছি, কোথাও এই সন্তান তোমাদের কাছে এই জন্য স্পেশাল হবে কি মনে হয়? এই জন্য স্পেশাল হবে, মানুষ খুব ভালনারেবল আসলে। যেরকম একটা বাচ্চা তার যখন মন খারাপ থাকে সে হয়তো এমনি কাঁদতো না, তুমি যদি খুব ভালোবাসা নিয়ে তার পিঠে একটা হাত থেকে জিজ্ঞেস করো কী হয়েছে বাবা, কেঁদে ফেলবে। না করেছে দোষ, না করেছে কিছু, কিন্তু ওই যে হাতের মাধ্যমে তার শরীরে যে একটা ভালোবাসার স্পর্শ ঢুকলো, তার যে রেডিয়েশন, তাতে তার চোখে জল এসে যায়। হয়তো ইমোশনাল কিচ্ছু ঘটেনি, কিন্তু তুমি আবেগতাড়িত হয়ে যাবে। জেন জি হচ্ছে সেইটা, যারা অত্যন্ত আধুনিক মন, তারা জানে যে তাদের কাছে সংবেদনশীল একটা দৃষ্টিভঙ্গির খুব দরকার। তারা জানে এমন একটা গল্প দেখতে চাই যে গল্পটার মধ্যে আধুনিকতা থাকবে, যে গল্পটা সেন্সিটিভ হবে খুব, এবং সেন্সিটিভ হলে পরেই সেটা কিন্তু এমনিতে আধুনিক হয়ে ওঠে। তারা ভ্যাদভ্যাদে জিনিস দেখতে চায় না, ঠিক, তারা ডেটেড জিনিস দেখতে চায় না, তারা বাঙালিয়ানা ভরপুর জিনিস দেখবে, কিন্তু সেটা বাঙালিয়ানার মতো করে দেখবে, শ্রদ্ধার সাথে দেখবে এবং রুচিশীলভাবে দেখবে। কাজে সেগুলো ধূমকেতু দেখার সময় তারা নিজেরা ওন করবে ছবিটা। আজকে তারা যে দেব শুভশ্রীকে দেখবে পর্দায়, তারা তাদের দেব শুভশ্রীকে দেখতে পাবে তাদের মতন। ইয়েস ইয়েস ইয়েস। এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়েছেন বা কোনো ব্যক্তি কোনো মাথায় কাজ করেছে ব্যাক অফ দ্য মাইন্ড? সারা পৃথিবীটা এটার অনুপ্রেরণা ধূমকেতুর। আচ্ছা, এর বেশি আমি কিছু বলতে পারবো না। বেশ বেশ, সারা পৃথিবী এটার অনুপ্রেরণা। অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাবো আমরা ছবিতে? এই ছবিতে না, না, দেবের যখন এই বয়সকালের রূপটা বেরিয়েছিল, দেখে অনেকে ভেবেছিল ওটা আমি। আচ্ছা, হ্যাঁ, আপনাকে চেনাই যাচ্ছে না এসব পাঠিয়ে। আচ্ছা, আমি খুব মজা পেয়েছি, কিচ্ছু কিছু বলেন না না না। আচ্ছা, এই ছবিতে অনেকগুলো সারপ্রাইজ থাকবে। বেশ, জীবনের শ্রেষ্ঠ অভিনয় আজ পর্যন্ত লোকে দেখবেন রুদ্রনীল ঘোষের, এবং আগামী বহু বছর এই ছবির জন্য রুদ্রনীলের নাম বাংলা সিনেমায় থেকে যাবে, মানে মোটা মোটা হরফে লেখা থাকবে ওর পারফরমেন্সের জন্য। দেব শুভশ্রী তো আছেই, অভিনেতা কৌশিক গাঙ্গুলি বলছেন না পরিচালক কৌশিক গাঙ্গুলি বলছেন? পরিচালক কৌশিক গাঙ্গুলি বলছে। আর দুলাল লাহিড়ী, অলোক নন্দাদি, তাদের প্রত্যেকের কাজ এত ভালো, এত ভালো। স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে পরমব্রত এবং আমাদের দীপক দা, চিরঞ্জিত, ওনাদেরও কাজ, তারা কি যে কন্ট্রিবিউট করেছে ছোট ছোট জায়গায় ছবিটার মধ্যে, সেটা ভাবা যায় না। বেশ, কৌশিক দা, আমার কোথাও মানে দূর থেকে দেখে মনে হচ্ছে ধূমকেতু মানে ধূমকেতু সময় উত্থান বা প্রচার আমরা যাই বলবো, আপনি এই মাত্র বললেন যে দেব শুভশ্রী, মানে আমার দূর থেকে দেখে মনে হচ্ছে, বারবার বলছি যে এটা মনে হচ্ছে অনেকটা সেই জনপ্রিয় রকস্টার ব্যান্ডের মতন, অর্থাৎ লিড গায়ক সব স্পটলাইটের আলো শুষে নিচ্ছে না, তার উপরে সেই পড়ছে। আমার এই বাক্যটা বলার পেছনে দুটো কারণ আমি বলে দিই। এক, আমি খোলাখুলিই বলছি, এখনো অবধি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন পরিচালক আছে যাদের নামে ছবি চলে, মানুষ দেখতে যায়, তাদের মধ্যে মানে অগ্রগণ্য নয় সম্ভবত সবার প্রথমে আপনিই পড়েন। এবং দ্বিতীয়ত, সেখান থেকে কৌশিক গাঙ্গুলির ছবি তো বটেই, সেটার একটা আনন্দ আছে, কিন্তু সবকিছু দেব শুভশ্রী এক। এবং দ্বিতীয়ত, যেমন ধরুন আপনি এইমাত্র বললেন যে পরমদা রয়েছেন, দীপকদা রয়েছেন, কিন্তু তাদেরকে প্রচারে অতটা দেখা যাচ্ছে না। এইগুলো মানে কেন, মানে স্ট্র্যাটেজিক না অন্য কোনো? 100% স্ট্র্যাটেজি, 100% স্ট্র্যাটেজি, এবং সেটা আমরা একা তৈরি করি না, সবাই মিলে বসেই তৈরি হয়। দেখো, দেব শুভশ্রী তো দুটো নেই ইন্ডাস্ট্রিতে, পয়েন্ট একটি পেয়ার আছে এরকম। তুমি আমাকে আরেকটা পেয়ার বলতে পারবে না এই প্রজন্মটাতে। তার আগে প্রসেনজিৎ ঋতুপর্ণা, আমি তারও ছবি করেছি। হ্যাঁ, নিশ্চয়ই, দুটোই ব্লকবাস্টার ছবি ছিল, দৃষ্টিকোণ এবং অযোগ্য। এখন আমার পয়েন্ট হচ্ছে যে এরকম পেয়ার এই মুহূর্তে নেই। দেব শুভশ্রী যে মানে অর্ডারটা বলছে, অর্ডার মানে ওদের অসম্ভব, ওদের নিয়ে আবেগ উন্মাদনা। মাত্র 5টা ছবি করেছে ওরা একসাথে, এটা নিয়ে 6 নম্বর, মাত্র 5টা ছবির এই উন্মাদনা, সেটাকে তো তোমাকে বাণিজ্যিক জায়গায় রেসপেক্ট দেখাতেই হবে। তার ফলাফলটাও দেখতে পাচ্ছ।
আজকে দীপকদা হোক, পরম হোক, রুদ্র হোক, লোকে জানে এটা আমার ছবি, ঠিক। তাই জন্য আমি বসে এখানে ইন্টারভিউ দিচ্ছি, সব কিছু করছি। এই উন্মাদনাটা ছবি শুরুর দিকে থাকবেই। ছবি বেঁচে থাকবে তো আমাদের ছবিটার জন্য, তো সেই ছবিটা তো আমাদের সবাই মিলে বানানো। সেটা যতটা আমার, ততটাই দীপকদা, ততটাই পরমের, ততটাই রুদ্র, দুলালদার, অলোকদীপ। কাজেই বাড়ির বাইরে কি রং হচ্ছে, গ্রিলে কি ডিজাইন হচ্ছে, বাড়ির পাঁচিলটা কত উঁচু হবে, সেটা আর একটা আলোচনা, সেটা প্রচার বাড়ির বাইরে থেকে দেখছো। কিন্তু বাড়ির দলিলটা আসল। বটে, কিন্তু মন খারাপ, হ্যাঁ মন খারাপ, ভাঙা ইট, বাড়ির যখন বল ভাঙা ইট বা রংচটা জায়গা, মন খারাপ তো হয়। সেটা সামলান কি করে? মানে যদি রকস্টার ব্যান্ড হয়, লিড সিঙ্গাররা সব, না 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 না, তাহলে তুমি তো ব্যান্ড করতেই এসো না। তাহলে তুমি আজকে যখন ঋত্বিক চক্রবর্তী, প্রসেনজিৎকে নিয়ে আমি ছবি করছি, ঠিক, তার প্রচারের স্ট্র্যাটেজি আলাদা হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ। ঠিক ঠিক। আমি প্রসেনজিৎকে যেভাবে প্রচারে আনছি, ঋত্বিককে সেভাবে কি আনছি? সিনেমায় তো দুজনে 50-50। ঠিক ঠিক, একদম। তাহলে তো ফাইনালি ছবি পর্যন্ত মানুষকে পৌঁছে নিয়ে যাওয়া, যেখানে এরকম আলাদা একটা উত্তেজনা রয়েছে, এরকম আলাদা আবেগ আছে। তুমি একটা অরিজিৎ সিং এর কনসার্টে ভারত সেরা একজন ধরো ভায়োলিনিস্ট বাজাচ্ছে, তুমি তাকে নিয়ে প্রচার করবে? করবে না। তখন সে কিন্তু ভারত সেরা, তুমি করবে না। অরিজিতের সাথে আরও একজন বড় গায়ক গাইছেন, সেও ভারতে খুব বিখ্যাত, তুমি ওটা অরিজিৎ সিং নাইট, আচ্ছা দেব শুভশ্রী নাইটটা দেব শুভশ্রী নাইট, দ্যাট শুড বি সেলিব্রেট। কারণ তুমি আর সুযোগ পাবে না করার এই ছবিতে না করলে। এরকম তো হতে পারে ধূমকেতুর পর ওরা ছবিই করলো না একসাথে, তাহলে দিস কুড বি দেয়ার লাস্ট ফিল্ম। তারা তো আগ্রহ প্রকাশ করেছে আপনাকে প্রকাশের বলে। হ্যাঁ, দেখো কি ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ কেউ জানে না কি হয়। কাজে সেই জায়গাতে থাকে আমাদের কাছে তো এটা একটা বড় কয়েনেজ। তুমি লক্ষ্য করে দেখেছো এই পুরো প্রমোশনটা? তুমি বললে ইম্প্যাক্ট ভাবো, তুমি বলছো যে এতবার করে ওরাই প্রমোশনে আছে লাইমলাইটে, আপনারা করছেন না কেন? এই পুরো প্রমোশনটা যে দুজন এক জায়গায় এসছে কবার? একবার। তুমি একের যদি 1000 ইম্প্যাক্ট হয়, তুমি একটাকেই বলছো যে আপনারা কেন নেই, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? একটা ছবির জন্য একটা পেয়ার একবার আসবে না। তুমি এইটা একটা আঞ্চলিক বালিগঞ্জের ক্যাফেতে যদি করতাম অনুষ্ঠানটা, ওটা দেব শুভশ্রী থাকতো? ওদের জন্য নজরুল মঞ্চটাই লাগে। কেন লাগে সেটা মানুষ দেখেছে। সোশ্যাল মিডিয়া ভেঙে পড়েছিল সেদিনকে। আর কিছু ছিল কি সেদিন সোশ্যাল মিডিয়ায়? সেদিন সন্ধ্যেবেলায় আর কোনো ফিড ছিল না। এই উত্তাল ভারতবর্ষে কোনো রকম রাজনৈতিক ফিডও ছিল না সেদিনকে। শুধু ওই একটা জিনিস, জানা জিনিস, সেই চেনা গানে, চেনা নাচ, দুটো চেনা মানুষ যারা এই শহরেই থাকে, উপভোগ করেছে। ওই একদিনকে তোমার অত বেশি মনে হচ্ছে কেন? সেটাই হচ্ছে ওয়াটেজ। সেটাই তো একদিনই। আমরা সারা প্রমোশনে একদিন দেব শুভশ্রী প্রমোশন করলাম, সেটা ভেবে বলো। আমরা কতবার ইন্টারভিউ দিয়েছি, আমরা মিউজিক লঞ্চে ইন্টারভিউ দিয়েছি, তার আগেও ইন্টারভিউ দিয়েছি, আজকে তোমার সামনে বসে রয়েছি। আমরা আমাদেরটা করে চলেছি, কারণ আমাদের এইটাতে অভ্যস্ত মানুষ। আমাদের ছবির আগে আমরা সোফায় বসে কথা বলি, এটা অভ্যস্ত। সোফায় বসে দর্শকদের বোঝাবার চেষ্টা করি আমার ছবিটা কত ভালো, আপনারা দেখতে আসুন। আপনি 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 কিন্তু সেটা আপনার মডেস্টি আপনি বলছেন, আপনি সবসময় এটা বলি না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার কৌশিক গাঙ্গুলির ছবি হিসেবে দর্শক আসে। না, আমার দায়িত্ব ছবি ভালো লাগানো। তা তো বটেই। তাদের দায়িত্ব নয় কিন্তু ছবি ভালো লাগাটা। ঠিক। আমি যদি তাদের বাধ্য করতে না পারি ছবিটা দেখতে, আমি যদি তাদের বাধ্য করতে না পারি ছবিটা মনের মধ্যে গেঁথে দিতে, এটা তো আমার ফেলিয়ার, তাদের নয় তো। কে মাথার দিব্যি? তারা মাথার দিব্যি দিয়েছে আপনার সব ছবি আমি ভালোবাসবো। আমার সব ছবি ওনারা ভালোবাসছেন কেন? আমরা বাসাতে পেরেছি ছবি দিয়ে, আমাদের সিনসিয়ারিটি দিয়ে, আমাদের আর্ট দিয়ে, আমাদের কাজ দিয়ে। এবারও তাই হবে। ধূমকেতু দেবের সঙ্গে কাজ ভবিষ্যতে কোনো পরিকল্পনা করেছেন? দেব শুভশ্রী আপনি বললেন, আমি যতবার সুযোগ পাবো করবো দেব শুভশ্রীর সাথে কাজ, একসাথে হোক আলাদা হোক, যতবার পাবো করবো। কারণ এরকম কর্মঠ অভিনেতা অভিনেত্রী, আমি বলেছি আমার সেটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবেই আছেন, অত সিনিয়র সুপারস্টার হওয়ার সত্ত্বেও উনি ওইভাবেই আসেন, একটা কাঠের চেয়ারেই বসেন। ওনাকে বিশেষ চেয়ার দিল, কাঠের চেয়ারেই এসে বসবেন। বিশেষ চেয়ারটা না দিলে কী হবে আমি জানি না, কিন্তু বিশেষ চেয়ারটা রাখা থাকবে, উনি আমাদের সাথে আমাদের চেয়ারেই বসবেন। কৌশিক দা, আমার একদম শেষ প্রশ্ন বলবো না, শেষ জিজ্ঞাসা বলবো, সেটাই ভালো হবে। মানে আপনি তো টলিউডে যদি ডাম্বেলডোর বলি, যিনি নাম দিয়েছেন আক্ষরিক অর্থে সৃজিত নাম দিয়েছে, জানি সৃজিত দাই নামটা দিয়েছে, এটা বলেও নিজে হ্যারি পটার হতে চায় বলে। সেটা কি আপনি বলেছেন ওকে? যে তো আমি যদি সেই
টলিউডের ডাম্বলডোরের কাছে এই প্রশ্নটি রাখি, সেই সর্বজ্ঞ ডাম্বলডোরের কাছে এই প্রশ্নটি রাখি যে সেই ডাম্বলডোর বছর 3 আগে বা 2 আগে কাবেরী অন্তর্ধানের সময় যেটা এখন নিয়ে এত কথা উঠছে, আপনি বারবার স্বর তুলেছেন যে হিন্দি ছবির সমস্যা হচ্ছে, হিন্দি ছবির। মনে আছে আমাদের যে কাবেরী অন্তর্ধানের সময় হল নিয়ে বা শো টাইমিং নিয়ে এত দুরন্ত একটি ছবি, এখন সেই বিসর্জনের সময় থেকে হচ্ছে। হ্যাঁ, মানে আমি বলছি এই যে এখন তারপর যে সম্প্রতি আমরা দেখলাম রাজ্য সরকারের প্রতিনিধিত্বের সঙ্গে আপনারা আলোচনা করলেন, মিটিং করলেন এবং একটা সদার্থক সমাধানের পথে আপনারা এগোচ্ছেন বা সেইভাবে কথা দেওয়া হয়েছে। ধূমকেতু তো চলে এলো আর কটা দিন মাত্র, সেইভাবে মানে এখন খুশি যেভাবে আসছে বা যেভাবে হল বা শো 100%, মানে ইউ আর ওকে উইথ ইট? প্রচুর শো, প্রচুর জায়গায়, সমস্ত থিয়েটারই আমরা শো পেয়েছি, সমস্ত থিয়েটারে শো দেওয়া হয়েছে এবং থ্যাঙ্কস টু আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, উনি মধ্যস্থতা করেছিলেন সেদিন মিটিংটা সবার সাথে বসে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে এই মিটিংটা হয়েছিল। এবং সেই মিটিংয়ে যেটা পজিটিভ জিনিস সেটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো দরকার এবং জানা দরকার যে বাংলা ভাষা নিয়ে নির্মিত ছবি যদি বাংলার হলে স্থান না পায় তার মতো অমর্যাদার কিছু নেই। ঠিক, এতে পরিচালকরা, প্রযোজকরা খুব খুশি হবেন, কিন্তু তাদেরকে এই দায়িত্বটাও নিতে হবে, এমন মানের ছবি বানাতে হবে যাতে দর্শক হলে এসে দেখে আমি নিজের সৃষ্টি সুখের উল্লাসে এমন ছবি বানাবো যেটা মানুষ বসে দেখতে পারে না। তার দায়ভার এক্সিবিটার এবং ডিস্ট্রিবিউটরকে নিতে হবে। এ তো হতে পারে না যে ছবি বিক্রি হবে না প্রথম 3-4 দিন, 5 দিন, 6 দিনে, সে ছবির ওপরে তো আর কোপ নেমেই আসবে। কারণ মাথায় রাখতে হবে একটা সিনেমা হল মালিক খুব কষ্ট করে সিনেমা চালায়। ঠিক, তারা ওটা ভেঙে একটা শপিং মল করলে অনেক টাকা রোজগার করতে পারেন। তারা শুধু ব্যবসায়ী না, তারা প্যাশনেট। আমাদের এখানে এক্সিবিটাররা তারা আগলে রেখেছেন হলগুলোকে সিনেমার প্রতি টান, ভালোবাসা, নেশা থেকে। সিঙ্গেল স্ক্রিনগুলো তো বটেই, সেই জন্য মাল্টিপ্লেক্সে আমি আলোচনাই করছি না। কাজে সেই জায়গা থেকে সেই এক্সিবিটাররা ভীষণ আবেগের সাথে কাজ করছে। তাকে যদি তুমি সেরম ছবি না দাও, তারা অর্ধাঙ্গিনী চালিয়েছে তো একদম চাই, তাহলে তাদের হলে গিয়ে মানুষ উপচে পড়ে 22 শ্রাবণ দেখেছে তো পাগলের মতো, এরকম আরও অনেক ছবি দেখেছে। তারা গিয়ে খাদান দেখেছে তো, এবং বিশেষ বিশেষ হল বহুরূপী দেখছে তো, পাগলের মতো বহুরূপী দেখেছে। একেন বাবু কি পরিমাণ বিক্রি হয়েছে, তারা আনন্দ পেয়েছে, তারা দেখতে গেছেন। তোমাকে ছবি দিতে হবে সেরকম, যেমন ধ্রুব ছবিগুলো লোকে দেখছে তো। তাহলে তুমি ছবি দিচ্ছ, তোমাকে ভেবে দিতে হবে মানুষ কি চাইছে। তুমি চেষ্টা করো, তুমি ওই ক্ষমতা কেউ তৈরি হয়নি আমি বলে বলে প্রত্যেকবার হিট করাবো, ওইটা নয়। তোমার এফার্টটা থাকতে হবে, তবে তো মানুষের আস্থা জন্মাবে। তারা তোমার ছবি দেখতে আসবেন হলে, এসে বলবেন আপনার না আগের ছবিটার মতো হয়নি, ঠিক সেটা বলুক, কিন্তু তুমি তাকে হল পর্যন্ত আনতে পারছো তোমার এফার্ট দিয়ে? জান প্রাণ দিয়ে কাজ করতে হবে। আমরা সিনেমা ছাড়া আর কিচ্ছু জানি না। প্রতিটি শিল্পী, কলাকুশলীকে মন প্রাণ দিয়ে এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যাতে সেই উন্মাদনাটা তৈরি হয়। সেখানে দেব শুভশ্রী থাক বা না থাক, প্রসেনজিৎ, ঋতুপর্ণা থাক বা না থাক, জিৎ কোয়েল থাক বা না থাক, যে অবস্থাতে থাক, কিন্তু ছবিটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়, মানুষ হলে যেতে শুরু করবে। আজকে যখন বিসর্জনের পোস্টার পড়েছিল কেউ জানতো ওটা অত বড় হিট হবে? আছি পাওয়া যায় না, কেউ জানতো না। তখন তো কেউ জয়াকে চেনেও না। একটা আবিরের ছবি ছিল আর জয়া ছিল, সেখানে গণেশ মন্ডলেরও ছবি ছিল না পোস্টারে, প্রথম পোস্টারে তো ছিলই না। সেই ছবি এইরকম একটা চেহারা নেবে কেউ ভাবতো? অর্ধাঙ্গিনী, চূর্ণী আর জয়া। কেন বিজয়, আপনি বিজয়টা মিস করছেন? বিজয় পর পর লোকে ছবি দেখেছে, যেখানে সিকুয়েল। আমি বিশ্বাস করি ভালোবেসে আবেগ নিয়ে মন দিয়ে কেউ যদি গল্প বলে, দর্শক কখনো বিমুখ হন না। খুব রেয়ার সেটা। একদম শেষ বার্তা কৌশিকদের, সেটা হচ্ছে আপনি তো দর্শক হিসেবেও দেখেছেন ধূমকেতুটা। তো অনেক সময় আমরা তো সবসময় বলি সিনেমার ক্ষেত্রে আজও মানে সেই আদি থেকে চলে আসছে যে মাউথ পাবলিসিটি, ওয়ার্ড অফ মাউথ। সেই দর্শক কৌশিক গঙ্গোপাধ্যায়, বাকি দর্শক যারা এখনো দেখেননি বা একটু ইচ্ছা করছে দেখার, পুরোটা ইচ্ছা হয়নি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, কোনো দ্বিধা রাখবেন না মনে, দ্বিধা রাখবেন না। এই জন্যে এই পরিবেশ, এই কাহিনী আপনি আগে দেখেননি। এইরকম একটা ইন্টেন্স গল্প যেখানে আপনি অংশ হয়ে যাবেন, সেটা আপনি এখনো ভাবতে পারছেন না। এই যে চরিত্রগুলো, এইগুলো যে আপনার কাছের চরিত্র হয়ে উঠবে আপনি এখনো আন্দাজ করতে পারছেন না। দেব, শুভশ্রী এবং তাদের পরিবার,
সব কিছু মিলে এটার মধ্যে যে আষ্টে পিষ্টে জড়িয়ে যাবেন এবং শো শেষ হওয়ার পর আর বেরোতে পারবেন না ওই পরিবার থেকে, এটাও আপনারা এখন আন্দাজ করতে পারছেন না। আর তো 4-5টা দিন। আমি আমার ছবি দেখতে আসার জন্য কাউকে অনুরোধ করি না, কারণ আমরা পরিশ্রম করে খেটে ছবি বানাই। আমি কখনো বলি না বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান। আমি বাংলা সিনেমা গর্বের সঙ্গে বানাই এবং বাংলা ভাষাতে বানাই, এবং আমি বিশ্বাস করি বাংলা ভাষা যারা বোঝেন তারা এখানকার হোক বা বাইরে যেখানকারই হোক, তারা বাংলা ছবি দেখতে আসবেন এবং নিজেদের আনন্দের জন্যে, নিজেদের গর্বের জন্যে। কাজেই ছবির মুক্তি পাচ্ছে 14ই অগস্ট, ধূমকেতু। 10 বছর দীর্ঘ প্রতীক্ষায় আপনারা সব অপেক্ষা করেছিলেন, তার জন্য আমার পুরো টিমের তরফ থেকে আপনাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ। থ্যাংক ইউ।